বাসে হাফ পাস ইস্যুতে শিক্ষার্থী ও মালিক পক্ষের বিপরীত অবস্থান। সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চান সংশ্লিষ্টরা। যত সকল স্টুডেন্ট আছে সবার জন্য, হোক ছেলে হোক মেয়ে, হাফ পাস ভাড়া চাই। প্যারামিটার পর্যালোচনা করে এই ভাড়াটা নির্ধারণ করা হয়, হাফ পাস দিতে হবে গাড়িতে চলাচলের জন্য। তাইলে এই ছাত্রদের দাবিটাকেও এখানে একটা প্যারামিটার হিসাবে ধরা হইতো। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে প্রেস ক্লাবের সামনে বিএনপি সমাবেশ শুরু। ঢাকার বাইরে কর্মসূচি পালিত হবে বিকালে। তৃতীয় ধাপের ভোট ঘিরে মুন্সিগঞ্জ সদরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের সংঘর্ষ, একজন নিহত। অশান্ত বেনাপোলে 3টি ইউনিয়নও। আফগানিস্তানের টেলিভিশন নাটকে নারীর উপস্থিতি নিষিদ্ধ করল তালেবান সরকার। সংবাদ উপস্থাপনায় হিজাব পরা বাধ্যতামূলক। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। বাসের হাফ পাস বা অর্ধেক ভাড়া নিয়ে বিতর্ক চলছেই। একদিকে অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, অন্যদিকে মালিকপক্ষ বলছে এমন দাবি এখন অবাস্তব। মুখোমুখি এমন অবস্থানে সরকারি হস্তক্ষেপেই সমাধান দেখছেন পরিবহন সংশ্লিষ্টরা। তাজনুর ইসলামের রিপোর্ট। কয়েকদিন ধরেই রাজধানীর বিভিন্ন পয়েন্টের নিয়মিত চিত্র এটি। বাসে অর্ধেক ভাড়া বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আমাদের হাফ ভাড়া চাই এবং প্রতিদিন ঠিকানা এবং মৌমিতা বাস আমাদের হয়রানি স্বীকার করে, আমাদেরকে উঠতে দেয় না। পুরো বাংলাদেশে যত সকল স্টুডেন্ট আছে সবার জন্য, হোক ছেলে হোক মেয়ে, হাফ পাস ভাড়া চাই। নিউ মার্কেটে আপনার ভাড়া কত? সে বলে 20 টাকা। আমি বললাম হাফ ভাড়া কত? বলে 15 টাকা। যেটা আগে ফুল ভাড়া ছিল সেটা শিক্ষার্থীদের জন্য এখন হাফ ভাড়া করছে। তবে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবিকে অযৌক্তিক বলছেন পরিবহন মালিকরা। আবার শর্ত সাপেক্ষে কেউ কেউ দাবি মানার পক্ষেও যুক্তি দিচ্ছেন। সব প্যারামিটার পর্যালোচনা করে এই ভাড়াটা নির্ধারণ করা হয়। সেখানে যদি ছাত্রদের এরকম কোনো প্রেয়ার থাকতো গভর্নমেন্টের কাছে যে আমাদের হাফ পাস দিতে হবে গাড়িতে চলাচলের জন্য, তাইলে এই ছাত্রদের দাবিটাকেও এখানে একটা প্যারামিটার হিসাবে ধরা হইতো। শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি কি অযৌক্তিক? কি বলছে যাত্রী কল্যাণ সমিতি? আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও কিন্তু একসময় স্টুডেন্ট ছিলেন এবং তারা এই সুবিধাটা নিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় যোগাযোগ মন্ত্রী একাধিকবার বলেছেন স্টুডেন্টদের হাফ পাস নিতে হবে। তাহলে এটা একটা আইন আকারে প্রজ্ঞাপন জারি করে যদি একটা নির্দেশনা দেওয়া হয় তাহলে এটা সহজে নিষ্পত্তি সম্ভব। শিক্ষার্থীদের পুরনো এই দাবির বিষয়ে এরই মধ্যে কাজ শুরু হয়েছে বলে গত বৃহস্পতিবার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান গঠন করা হবে টাস্ক ফোর্স। এই দাবিটা তাদের আগেই ছিল, এটা আমাদের বোধহয় টাস্ক ফোর্সের ভিতরেও সেই দাবিটা আসছে। মিটিং 2-4টা হলেও পরবর্তীতে মিটিংগুলো আর অনুযায়ী হয় নাই। তা এইটা হবে, হয়ে গেলে আমার মনে হয় আমাদের যে 101টি দাবি তারা তুলেছিল সেইগুলো আমরা একের পর এক সলভ করব। সরকারি হস্তক্ষেপকেই চলমান এই সংকটের একমাত্র সমাধান বলে মনে করছে সব পক্ষ। শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়া এই দাবিটি অনেক পুরনো এবং ঐতিহাসিক। নতুন করে ভাড়া বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিতর্কটি আবারও সবার সামনে এসেছে। দায়িত্বশীলরা অতি দ্রুত সংকট সমাধানে কার্যকরী উদ্যোগ নেবেন এমন প্রত্যাশা সবার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর গণপরিবহনে নৈরাজ্য ও বাড়তি ভাড়া আদায়ের আরও খবর জানবো সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে। তিনি আছেন প্রগতি সরণিতে। তাজনুর, বাড়তি ভাড়া আদায় নিয়ে যাত্রীরা কি বলছেন? দেখুন, বিতর্কটি বহুদিন ধরে চলছে এবং এই বিতর্কটি চলমান। বাড়তি ভাড়া আদায়, একই সঙ্গে ডিজেলের দাম বাড়ার পর এই যে অতিরিক্ত ভাড়া সমন্বয় করা হলো, অর্থাৎ যাত্রীরা যেমনটি বলছেন যে গণপরিবহনের মালিক যারা, তাদের স্বার্থ রক্ষায় রাষ্ট্র বা সরকার যে উদ্যোগ নিল, অর্থাৎ ভাড়ার পরিমাণ যে বাড়ালো, সেই পরিমাণটি যদি কিলোমিটার প্রতি হিসেব করে আদায় করা হতো তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা ছিল না। কিন্তু এখন যেমনটি হচ্ছে, এই যে সিটিং সার্ভিস কিংবা ওয়ে বিল, এই ধরনের কিছু
বিষয় যুক্ত করে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের যে প্রচেষ্টা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। সবগুলো গণপরিবহনে এবং রাজধানীতে যতগুলো বাস চলে সবাই কিন্তু দিন শেষে এই ধরনের একটি ব্যবস্থার মধ্যে প্রবেশ করছেন এবং নিজেদের ইচ্ছে মতো ভাড়া আদায় করছেন। আমি এই মুহূর্তে রায়দা পরিবহনের একটি বাসের মধ্যে আছি, এখানে আমি যাত্রীদের সঙ্গে কথা বলছিলাম। তাদের অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। তারা বলছেন যে কিলোমিটার প্রতি হিসেব করে যদি ভাড়াটা আদায় করা হতো তাহলে হয়তো যেই বাড়তি ভাড়াটি সমন্বয় করেছে অর্থাৎ সরকার বাড়িয়েছে সেটি হয়তো খুব একটা অসুবিধার ব্যাপার হতো না। কিন্তু যেহেতু নিজেদের ইচ্ছে মতো তারা সিটিং সার্ভিস এবং ওয়ে বিল এই বিষয়টি যুক্ত করে বাড়তি ভাড়া আদায় করছে, সেটি আসলে দিন শেষে একটি চাপের বিষয় এবং অর্থনৈতিকভাবে অনেকেই, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ যারা, শ্রমজীবী মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু ব্যাপক রকমের চাপের মধ্যে দিন শেষে পড়েন। একই সঙ্গে সিটিং সার্ভিস এবং ওয়ে বিল বন্ধে সরকার বারবার উদ্যোগের নেওয়ার কথা বলছেন, কিন্তু সেটির বাস্তবায়ন কোথায়? সেই বাস্তবায়নের বিষয়ে কিন্তু এখনও সুস্পষ্ট কোনো নির্দেশনা এখনও পাওয়া যায়নি। শাওন, তাজনুর, অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে 5 দফা দাবিতে সিলেটে পরিবহন ধর্মঘট চলছে। এই বিষয়ে আরো জানবো, সিলেট থেকে সঙ্গে আছেন মাহবুবুর রহমান রিপন। রিপন, পরিবহন শ্রমিকরা কি কারণে ধর্মঘট ডেকেছে, তার কারণগুলো এবং সেখানকার পরিস্থিতি এই মুহূর্তে কি দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। কারণ আসলে মূলত শুরুতে আসলে আপনাকে দেখাতে চাই এখানকার পরিস্থিতি। সকাল 6টা থেকেই অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। সিলেট বিভাগের যে 4টি জেলা আছে সেই 4টি জেলার সাথে যে ধরনের সড়ক যোগাযোগ সেটা এই মুহূর্তে মূলত বিচ্ছিন্ন রয়েছে। ব্যক্তিগত গাড়িগুলো চলছে এবং যে পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। এবং তাদের যে দাবিগুলো এর আগেও আপনাকে জানিয়েছিলাম যে তাদের মূল 5টি দাবি রয়েছে। এর মধ্যে গত 17 ফেব্রুয়ারি শহরে অবৈধ পার্কিং উচ্ছেদ করতে গিয়ে সিটি কর্পোরেশনের সাথে শ্রমিকদের যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে মামলা হয়েছিল, সেই মামলা তারা প্রত্যাহার চায়। এবং এর পাশাপাশি সিলেট বিভাগের যেগুলো সেতু রয়েছে, যে সেতুতে টুল নেওয়া হতো এবং যেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেই সেতুগুলো থেকে তারা টুল বন্ধ রাখার জন্য দাবি জানিয়েছে। এবং এর পাশাপাশি সিলেট শ্রম অধিদপ্তরের বিভাগীয় শ্রম অধিদপ্তরের যিনি পরিচালক রয়েছেন তার পদত্যাগ, তাকে এখান থেকে প্রত্যাহার চেয়েছেন। আরো একটি দাবি রয়েছে তাদের, যেটা সবসময় সব আন্দোলনে তারা করে থাকেন, যেটা ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশের যে হয়রানির কথা বলেন তারা, সেই হয়রানি তারা বন্ধের দাবি জানিয়েছেন। এইসব দাবিতে কিন্তু দীর্ঘদিন ধরে তারা আলোচনা করছিলেন। এর আগেও তারা প্রশাসনের সাথে আলোচনা করেছেন, আন্দোলন কর্মসূচি দিয়ে সরে এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আলটিমেটাম দিয়ে তারা তাদের দাবি পূরণ হয়নি বলে আজকের এই অবরোধ কর্মসূচি, এই ধর্মঘট কর্মসূচি দিয়েছে। রিপন, অনেক ধন্যবাদ আপনাকে। গুরুতর অসুস্থ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা নিশ্চিতের দাবিতে রাজধানী সহ সব জেলা ও মহানগরে সমাবেশ করছে বিএনপি। এই বিষয়ে আরও জানবো, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। বিএনপির কর্মসূচি তো শুরু হয়েছে, নেতারা কি বলছেন? নেতারা মূলত যেই দাবিতে আজকের এই কর্মসূচি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে সেই দাবিটুকুই মূলত তারা উত্থাপন করছেন। বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি এই মুহূর্তে, এবং ধারাবাহিকভাবে তার এই অসুস্থতা গুরুতর রূপ ধারণ করছে এবং সেই জায়গাটায় তারা আহ্বান জানাচ্ছে যে সরকার যেন তাকে বিদেশে চিকিৎসার সুযোগটুকু করে দেয় এবং সেই সঙ্গে তার জামিনে মুক্তির যে দাবি সেটিও তারা উত্থাপন করছে। এবং ইতিমধ্যেই কিন্তু লোকারণ্য বিপুল সংখ্যক নেতাকর্মী সমাগম ঘটেছে জাতীয় প্রেস ক্লাবের সামনের এই সমাবেশস্থলে। আপনি জানেন যে এর আগে গণ অনশনের মতো কর্মসূচি করেছিল বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঠিক 2 দিন আগেই, এবং সেই কর্মসূচির পর সেখান থেকেই মূলত আজকের এই সমাবেশের কর্মসূচি দেওয়া হচ্ছে। এবং বিএনপি বলছে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত সরকার বিরোধী তাদের অনাস্থা জ্ঞাপন করে তাদের এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং প্রয়োজনে যেই দাবিতে মূলত তাদের এই কর্মসূচিগুলো চলছে, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশি চিকিৎসার সুযোগ, জামিনে মুক্তি, সেই দাবির সঙ্গে সরকার পতনের আন্দোলনের দিকেও ধাবিত হবে এই বিএনপি, এবং সেই লক্ষ্যেই তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা ঘোষণা করছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশস্থলে এসে উপস্থিত হবেন। ইতিমধ্যেই দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু বক্তব্য দিচ্ছেন। তাদের সেই বক্তব্যে খালেদা জিয়ার মুক্তির দাবিটুকু উত্থাপন হচ্ছে বারবার, এবং বলছেন সরকার কেবলমাত্র রাজনৈতিক কারণে প্রতিহিংসামূলকভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছেন এবং গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও
রাষ্ট্রের একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে তার মৌলিক অধিকারের যে চিকিৎসা সেটি পাওয়ার থাকার সত্ত্বেও এরপরেও সরকার কেবলমাত্র প্রতিহিংসামূলকভাবে তাকে আটকে রেখেছে এবং বিদেশের চিকিৎসার সুযোগ করে দিচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে বিক্ষিপ্তভাবে নেতাকর্মীদের কিছু ব্যাপার ঘটছে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিকভাবেই রয়েছে এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এই এলাকায়, যেন শান্তিপূর্ণভাবে আজকের এই কর্মসূচি সম্পন্ন হয় সেই দিকটায় নজর দিচ্ছেন নেতাকর্মীরা এবং কেন্দ্রীয় নেতারা বারবার সেই নির্দেশনা মেনে চলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছে। এবং সড়কে অর্থাৎ প্রেস ক্লাবের ঠিক সামনের একটা অংশ জুড়ে যেন যান চলাচল স্বাভাবিক থাকে সেই ব্যাপারটিও তারা নজর দিচ্ছেন, সেই দিকটায়ও নজর দিচ্ছেন। প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী আসলে রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে এসে যুক্ত হয়েছে আজকের এই কর্মসূচিতে এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির এই কেন্দ্রীয় সমাবেশের কর্মসূচির মূল আয়োজক। শাওন। রবিন, অনেক ধন্যবাদ আপনাকে। নাটোরে এক কলেজ ছাত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে দত্তপাড়ার নিজ বাড়ি থেকে মাহিন হোসেনকে আটক করা হয়। পুলিশ জানায়, রোববার বিকেলে নাটোর শহরে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিলেন সানজিদা। বাড়ির পাশে লালমণিপুর ব্রিজের কাছে পৌঁছলে তার মুখে অ্যাসিড ছুড়ে মারে এক দুর্বৃত্ত। দ্রুত তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে নেওয়া হয় রাজশাহী মেডিকেলে। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। হামলাকারীকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। দগ্ধ সানজিদা আক্তার রাজশাহী সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ সদরে নৌকার প্রার্থী সমর্থকদের উপর হামলার ঘটনায় একজন নিহত হয়েছে, আহত হন অন্তত ৫ জন। রোববার রাতে খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান জীবনের সমর্থকরা অতর্কিত হামলা চালায় নৌকার প্রার্থী আফসার উদ্দিন ভূঁইয়ার সমর্থকদের উপর। ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে, ভাঙচুর চালায় বেশ কিছু ঘরবাড়িতেও। এতে গুলিবিদ্ধ হন শরীফ, সাইফুল, বাবু হালদার, মনির ও রমজান। এ সময় আব্দুল হক নামে আওয়ামী লীগের এক সমর্থক মারা যান, তবে তিনি স্ট্রোক করে মারা গেছে বলে জানিয়েছে পুলিশ। তৃতীয় ধাপের ভোট ঘিরে অশান্ত বেনাপোলের সীমান্তবর্তী শার্শা উপজেলার 3টি ইউনিয়ন। থামছে না পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর। নিহত হয়েছে একজন। এতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় ভোটাররা। পুলিশ বলছে, সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। সীমান্তবর্তী উপজেলা শার্শা। তৃতীয় ধাপে এখানকার 10 ইউনিয়নে অনুষ্ঠিত হবে ভোট। এর মধ্যে বাগআছড়া, পুটখালী ও গোগা ইউনিয়ন ঝুঁকিপূর্ণ। ভোটের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। থামছে না প্রার্থীদের পাল্টাপাল্টি হামলা, সংঘর্ষের ঘটনা। বাগআছড়ায় ঝরেছে বিদ্রোহী প্রার্থীর এক সমর্থকের প্রাণ। গোগায় তো রীতিমতো অস্ত্রের ঝনঝনানি। গুলিবিদ্ধ 2 জন, তারাও স্বতন্ত্র প্রার্থীর অনুসারী। এসব ঘটনার জন্য পরস্পরের ওপর দায় চাপাচ্ছে নৌকার মনোনয়ন পাওয়া আর বঞ্চিতরা। কিছু কিছু লোক আছে বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে, আমাদের লোকের ঠান্ডা করে রাখছে আমি যে কোনো কিছু করা যাবে না ছিল। তারা হল্লা মেরে বাইরে বের হয়, বের হওয়ার পরেই মনে করেন ওরা দেখি বোম মারতে আসছে। বিভিন্ন অফিস তার ভাঙচুর করছে, তার লোকদের উপরে গতকাল রাজাপুর বেরোতেপুরে বম্বিং করেছে। আমার নেতা গোতা তারা কেউ মাঠে ফিল্ডে লাভ দিয়ে পাচ্ছে না, তারা লাভলি তাদের পরে নির্যাতনা, হুমকি। সব মিলিয়ে অশান্ত ভোটের পরিবেশ। উৎসবের বদলে জনমনে বাড়ছে উদ্বেগ আর আতঙ্ক। সুষ্ঠু ভোট নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। ওই মেম্বারের সন্ত্রাসী বাহিনী আমাদের বাড়িতে বোম নিয়ে, মেশিন নিয়ে, বড় বড় দা নিয়ে বাড়ি থেকে হুমকি দিয়ে আসছে যে নৌকা নির্বাচন করলে জানত কবর দেবো। চেয়ারম্যানের লোক আমাদের এসে ভাঙচুর করেছে, হামলা করেছে, গলায় দা ধরেছে, জবাই করে দেবে। পুলিশের দাবি, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সহিংসতায় জড়িতদের আনা হচ্ছে আইনের আওতায়। ভোট নির্বিঘ্নে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সে সকল বিচ্ছিন্ন ঘটনার বিষয়ে ইতিমধ্যে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। সে সকল ঘটনায় মামলা রুজু হয়েছে এবং আসামিদের আমরা গ্রেপ্তার করেছি। শার্শার ঝুঁকিপূর্ণ এই 3 ইউনিয়নে মোট ভোটার 73,685 জন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।
টেলিভিশন নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করল আফগানিস্তানের তালেবান সরকার। পাশাপাশি নারী সাংবাদিক ও উপস্থাপিকাদের বাধ্যতামূলক করা হয়েছে হিজাব। গতকাল থেকে দেশটির টেলিভিশন চ্যানেলে প্রচার করা হয়েছে তালেবান সরকারের নতুন নিয়ম। তাতে 8টি বিধিমালা রয়েছে, যার অন্যতম শরিয়া আইন বিরোধী সিনেমা সম্প্রচার করা যাবে না, দেখানো যাবে না পুরুষের অনাবৃত শরীর, বিনোদনমূলক অনুষ্ঠানে অবজ্ঞা করা যাবে না ধর্মের। তাছাড়া বিদেশি মূল্যবোধ প্রচার করে এমন চলচ্চিত্র নিষিদ্ধ করা হয়েছে। আগস্টে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র বাহিনী কাবুল ছাড়ার পর ক্ষমতা দখল করে তালেবান। এরপরই মেয়ে, শিশু এবং নারী শিক্ষার্থীদের ঘরে থাকার নির্দেশনা দেয় দলটি। অতীত শাসন আমলেও নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্র থেকে বঞ্চিত করেছিল তালেবান। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ক্রিসমাসের প্যারেডে এলোপাতাড়ি গাড়ি চালিয়ে দিল এক দুর্বৃত্ত। রোববার বিকালের ওই ঘটনায় আহত শিশু সহ কমপক্ষে 20 জন। পুলিশ জানিয়েছে কয়েকজনের মৃত্যুর খবরও তারা জানতে পেরেছেন, তবে পরিবারের অনুমতি না পেলে সেই তথ্য সর্বসম্মুখে আনা হবে না। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা গুলি ছোড়ার মাধ্যমে গাড়িটি থামাতে সক্ষম হন। ভেতর থেকে আটক করে চালককে। বর্তমানে সে পুলিশি হেফাজতে। আহতদের মধ্যে 12 জন শিশু এবং 11 জন প্রাপ্তবয়স্ক। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে যৌথভাবে ঘটনাটির তদন্ত করছে FBI। এলাকাটি ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা বলয়ে। সোমবার বন্ধ থাকবে শহরটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বিকাল নাগাদ একটি লাল গাড়ি ব্যারিকেড ভেঙে প্যারেড স্থলে ঢুকে পড়ে। এলোপাতাড়ি চালিয়ে কমপক্ষে 20 জনকে ধাক্কা দেয় গাড়ি চালক। তাদের মধ্যে বেশ কয়েকজন শিশু ছিল। কয়েকজন মৃত্যুবরণ করেছেন, তবে পরিবারের অনুমতি ছাড়া সেই তথ্য জানাতে পারবো না আমরা। সন্দেহভাজন হামলাকারীকে ঠেকাতে গুলি চালিয়েছেন পুলিশ সদস্যরা, তাতে অবশ্য কেউ আহত হয়নি।